গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে ওই 11:15 মতো। ব্রেকফাস্ট আমার হয়ে গেছে, আর আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে ব্রেড আর স্যালাড করেছিলাম। একটুখানি এই গরমে না খুব ভালো লাগে না, শসা টমেটো তারপরে এই দিয়ে, তারপর একটু গোলমরিচ, একটু লেবুর রস, একটু নুন দিয়ে ওটাকে মাখিয়ে দারুণ লাগে খেতে। মনে হয় এক বাটি ওটাই খেয়ে নিই। যাই হোক, একটু বেশি করেই করেছি, ওইটা খেয়েছি আর ব্রেড খেয়েছি একটুখানি। তারপর স্নানও হয়ে গেছে। কি বলতো, সকালবেলা না ট্যাঙ্কির জলটা একটু ঠান্ডা থাকে। সবে তো জলটা তুলেছি, এখন ট্যাঙ্কে জল উঠেছে, এখন জলটা একটু ঠান্ডা থাকে। একটু পরে আর সে জলে স্নান মানে গায়ে একবার বড় বড় ফোসকা পড়ে যাবে, এইরকম অবস্থা, হাত দেওয়া যায় না। তাই এখন কিছুদিন ধরে কি করছি বলতো, সকাল সকাল স্নানটা করে নিচ্ছি। মেয়ে যদি বাড়িতে থাকে মেয়েকেও বলছি, সবাই, ওর বাবা তো অফিস চলে যায় যখন, তাড়াতাড়ি ওর স্নান হয়ে যায়। তো যাই হোক, তাড়াতাড়ি স্নানটা সেরে দেখো পুজো আমার হয়ে গেছে, ব্রেকফাস্টও হয়ে গেছে। এখন রান্না বলতে আজকে খুব শর্টকাটে করব। এত গরমে না কেউ না তেল মশলা রান্না খেতে চাইছে না গো। বলছে তেল মশলা খাবো না, তরকারি খাবো না, সেদ্ধ ডাল পাতলা এইসব। আজকে একটুখানি বিউলির ডাল করব আর পোস্ত করব। পোস্ত মানে আমার বর বলছে আজকে শনিবার, যেহেতু, তো বলছে যে পেঁয়াজ পোস্ত খাবে। পেঁয়াজ পোস্ত মানে পোস্তর বড়া খাবে পেঁয়াজ দিয়ে। তো আমার শাশুড়ি তো আবার আজকে পেঁয়াজ খাবে না শনিবার, তো ওনাকে একটু কাঁচা পোস্ত বাটা দেবো। উনি ভালো খায় কাঁচা পোস্ত বাটা, কাঁচা তিল বাটা ভালো খায়। যাই হোক, একটু পোস্ত বাটা দেবো, লিজ্জত পাঁপড় আছে ভাজবো, আর বিউলির ডাল করব। এই আর আমের টক, আমের ঝোল আছে। সেই আমাদের এবেলাটা মতো হয়ে যাবে। আর মেয়ে যদি খুব বায়না টায়না করে খাওয়া নিয়ে, ওর পাঁপড় ভাজা খেতে চায় না, তাহলে ওকে একটু সসেজ যা আছে একটুখানি ফ্রোজেন ফুড ওই একটুখানি ভেজে ওই মাইক্রোওয়েভে দিয়ে না, ওই স্লিম ফ্রাই করে দিই আমি। ওগুলো এমনি তেলে ভাজি না, মাইক্রোওয়েভে দিয়ে স্লিম ফ্রাই করে ওগুলো দিয়ে কাজ চালিয়ে দেবো। তাহলে চলো তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে ফেলে ঘরে ঢুকে পড়ি। আর সারাদিন না ঘরে দরজাটা বন্ধ করে রাখছি, বাইরে দিয়ে কি হিট আসছে ঘরে, পর্দাতেও মানছে না। ওই জন্য না দরজাটা বন্ধ করেই বসে থাকি, জানলা দরজা সবই বন্ধ করে রাখছি, তাপটা যেন কম ঢোকে। আর এখন কি বলবো বলো, যাদের এসি আছে তারা তো বুঝতেই পারছো, এসি ছাড়া থাকা যাচ্ছে না মোটে। ইলেকট্রিক বিলটা যে কি আসবে, আমার বর তো বলছে সামনে মাসে আর সংসারে খাওয়া দাওয়ার খরচ করতে পারবো না, ওই শুধু এসির বিল দিয়েই চলে যাবে। তাই চলো, এই দেখো না, এই ঘরে দরজা সব বন্ধ করে রেখে দিয়েছি, দরজা জানলাগুলো। তো চলো দেখে নাও আজকে আমার দুপুরে খুব সিম্পল মেনু কি আছে। এখানে আছে কাঁচা পোস্ত বাটা, এখানে আছে পেঁয়াজ আর পোস্তর বড়া, বড় বড় করে পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে বড়া করেছি। যেহেতু স্যাটারডে আমার শাশুড়ি ছোটম খাবে না পেঁয়াজ, তাই জন্য ওনার জন্য কাঁচা পোস্ত বাটা রেখেছি। এখানে পেঁয়াজ, আমার বর আজকে একটু পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে বড়া খাবে। আমরা না সেরকম ভাবে মানি না, শনিবারটা খাই, মাঝে মাঝেই খাই, আবার কোনো সময় মানে আমিষ, মানে ধরো এরকম পেঁয়াজ খেয়েও ফেলি। তো আজকে সেই অর্থে পেঁয়াজ দিয়েই পোস্তটা বড়া করেছি। এখানে করেছি বিউলির ডাল, এই গরম বসিয়েছি খেতে দিচ্ছি বলে, এখন বাজে 2:15 নাগাদ। এখানে এই দেখো গরম, এই এটা ছোট আমার বরের ভাত হয়ে গেছে। এখানে আমাদের ভাতও বড় হাঁড়িতে হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। আর এখানে ভেজেছি লিজ্জত পাঁপড়, দ্বারা এই যে পাঁপড় ভেজে প্যাকেট করে রেখে দিয়েছি, লিজ্জত পাঁপড় ভেজেছি। এই খুব সিম্পল। আর একটুখানি চিচিঙ্গে ভাজা আছে, সেটা এখন বের করে নেবো, চিচিঙ্গে ভাজা। তো আমাদের আজকে এই সিম্পল মেনু দুপুরবেলা, কারণ এত গরমে এর থেকে বেশি আর রিচ তরকারি মশলাপাতি খেতে একদম ইচ্ছে করছে না, একদম না। পটল কেটে রেখেছিলাম একটুখানি তেল পটল বানাবো বলে, তো না, খাবার কোনো ইচ্ছেই নেই। তো এই বড়াগুলো এখন গরম করে নিই, একটু আগেই করেছি যদিও, ডালটাও গরম বসিয়ে দিয়েছি। তাহলে চলো তোমরাও খেয়ে নাও, আমিও খেয়ে নিয়ে পরে আবার আসছি। আর আজকে বিকেলে একটা যে রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব, তো দেখাবো তার প্রিপারেশনটা। আমার না আজকে একটা পার্সেল এসছে, জানো, আমি তোমাদের সাথে দেখাচ্ছি কি এসছে পার্সেলে। ভেবেছি এক, হয়েছে আরেক, আমি জানি না, আমি মানে কি তোমাদের দেখাই, তোমরাও হাসবে, এমন পার্সেল এসছে একটা। তো যাই হোক, চলো দেখাচ্ছি তোমাদের পার্সেলটা যেটা এসছে খুললাম, খুলতে গিয়ে নাজেহাল হয়ে গেলাম। তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে এত ইন্টারেস্ট লাগছে যে কি ব্যাপার, কি এমন পার্সেল এসছে নাজেহাল হয়ে গেছে, বা এটা নিয়ে হাসাহাসি করার মতো। দেখাচ্ছি, চলো দেখো এবার। এই দেখো পার্সেলটা তো 1 নম্বর, এই যে নিচের এই বড় আগে বক্সটা ছিল, তার উপরে এই বক্সটা ছিল, এই তার ভেতরে আর কি, ওপরে বলছি, এই বক্সের ভেতরে কি ছিল বলো তো?
টান টানা, এই দেখো এমন একটা পার্সেল এসছে যেটা আমি এক হাতে তুলতে পারছি না গো। কাস্ট আয়রনের একটা ফ্রাইং প্যান, কাস্ট আয়রনের ফ্রাইং প্যান নিলাম। এখন বলছে সবাই আয়রন বা কাস্ট আয়রনের বাসনে রান্না করা খুব ভালো, ননস্টিকের বাসনগুলোর কোটিংটা এমন কেমিক্যাল থাকে যেটা শরীরে মানে দীর্ঘদিন ব্যবহারের পরে শরীরে কিন্তু ক্যান্সারের একটা চান্স মানে ক্রিয়েট করে আর কি। যাই হোক, তো সেই সব শুনে ভয়ের চোটে আমার মানে মনে হলো যে আমার তো ননস্টিকের ফ্রাইং প্যানটার হয়েছিল, মানে একটু একটু কোটিং মানে খারাপ হয়ে যাচ্ছিল, উঠছিল। তো সেই জন্য আমি এইটা কাস্ট আয়রনের অর্ডার দিয়েছি। এটার এমন এমন ওজন, মানে কি বলবো তোমাদের, এমনই ওজন, এটাকে আমি কিন্তু এক হাতে তুলতে পারছি না, এক হাতে তুলতে পারছি না। আমার বর বলছে রান্নাটা করবে কি করে, এটাতে তুমি যখন তুলতেই পারছো না। এটাই এই একটা সিলিকনের হ্যান্ডেল দিয়েছে, এইখানে হিট হয়ে যাবে তো এটা এই লাগিয়ে দিয়ে এবার কিন্তু এটা তো আমি এই যে এখন আমি তুলতে পারছি না, এটা তোলার মতো আমার ক্ষমতাই নেই। তো এবার আমি ভাবছি এটাকে কি করে ব্যবহার করব। এটা তো আর যে মাঝে বাসন রূপা তাকে তো আমি দিতে পারবো না, সে তো আমাকে মাথায় ছুঁড়ে মারবে। এটা আমাকেই মাজতে হবে, আমাকেই সব করতে হবে। তো যাই হোক, এই দেখো এটা এনেছি। যে ডেলিভারি পার্সনটা এসেছিল সেও বলছে খুব ভারী কিছু আছে এটার মধ্যে। এই জিনিসটি এসছে, এর ইনস্ট্রাকশনও দিয়ে দিয়েছে। তোমরা জানিও কেমন হয়েছে। এখন কাস্ট আয়রন সবাই বলছে ইউজ করতে, তাই আমি নিলাম। আগে ফ্রাইং প্যানটা নিলাম, তারপরে একটা কড়াই নেওয়ার ইচ্ছা আছে। এবার ভাবছি ফ্রাইং প্যানেরই যে ওজন, এবার কড়াইটা তো কি ওজন হবে আমি তো সেটা বুঝতেই পারছি না। তবে এই যে একটা নিলাম না জানো, এটা কিন্তু আমার এই জন্মটা কেটে যাবে। এটা কিন্তু ঠিক এই জন্ম কেটে যাবে। এটা না ননস্টিকও, মানে এটাকে গ্রিস করে নিতে হবে, ভেজিটেবল অয়েল দিয়ে একটা সিজন করে নিতে হবে। এটা প্রি সিজন আছে, তারপরেও এটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। সেটা যদি আমি করে নিই, এটা কিন্তু ননস্টিকের প্যান হয়ে গেল আমার, আর সারা জীবনের মতো হয়ে গেল। যাই হোক, একটুখানি ওঠাতে ওঠাতে হয়তো অভ্যেস হয়ে যাবে। কেমন হয়েছে তোমরা আমাকে বলো তো আমার ফ্রাইং প্যানটা। আর এটা ব্যবহার করার পর আমি তোমাদের বলবো যে এটা কতটা ভালো বা কতটা কি, তাহলে তোমরাও তাহলে নিতে পারবে। তোমরা নেটে এখন দেখতে পারবে, সবাই গুগল সার্চ করলেই দেখতে পাবে। এখন কিন্তু এই কাস্ট আয়রনের বাসনপত্রে খেতে বলছে, এতে খাবারে কিন্তু আয়রন কন্টেন্টটাও যায় জানো তো। কাস্ট আয়রনের বাসনে বা আয়রনের বাসনে রান্না করে খাওয়াটা কিন্তু খুব ভালো শরীরের পক্ষেও, কেননা এতে এই রান্নার সময় এর আয়রনটা কিন্তু মানে খাবারের মধ্যে মেশে, যেটা শরীরের পক্ষে খুব ভালো। আর ননস্টিকের বাসনগুলো বলছে তো এখন ভালো না, যার জন্য আমি আস্তে আস্তে শিফট করছি কাস্ট আয়রনে। এটা নিলাম একটা ফ্রাইং প্যানের পর কড়াই, আর একটা ডোসা তাও আমার আছে, আয়রনের আছে। আমি ভুলেই যাই বারবার করে, খালি ভাবি এটাও না নিচ্ছিলাম কি বলতো কম্বো, মানে এই একটা তাওয়া আর একটা ফ্রাইং প্যান আর একটা কড়াই একসাথে কম্বো নিচ্ছিলাম। তারপর যেহেতু মানে প্রাইসটা বেশ অনেকটা বেশি হয়ে গেল, সেই জন্য ওটা ক্যান্সেল করে এই একটা একটা করে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। একবারে পারবো না গো পুরোটা নিতে। তারপর মনে পড়লো আমার তো তাওয়া আছে, লোহার তাওয়া আছে, তো দরকার নেই তাওয়াটার। আর আমার এইটা হয়ে গেল, এরপর একটা কড়াই নেবো ব্যাস। এটা আর এই মাসে হবে না, সামনে মাসে দেখছি কড়াইটা, কেননা এগুলো তো জানো তোমরা একটুখানি কি বলবো প্রাইসটা একটু হাই থাকে, যেহেতু এটা লং লাস্টিং, আপনার মানে তোমার সারাটা জীবনে স্বাদ দেবে, এটা একটু দামটা বেশি হয়, সেই জন্য একটা একটা করে নেওয়াই বেটার। তাহলে চলো এবার তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে ঘরে দরজা বন্ধ করে ঢুকে পড়ি। আজকে তো বললাম ঝটপট অল্প একটু রান্না করে নিয়ে ঘরে ঢুকে পড়ি, দিয়ে এসিটা চালিয়ে বসতে পারি। যত খুশি বিল আসুক, খাবো না বাবা, ডাল সেদ্ধ আলু সেদ্ধ খেয়ে থাকবো, কিন্তু এসি ছাড়া থাকা যাবে না। আজকে কত কে জানি না। যাই হোক, তা চলো এখনের মতো রাখছি। আচ্ছা, বিকেলে একটা কথা বলি, বিকেলে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা আমি ওই কি বলবো ওই বাগবাজারে যে আমার কুকিং কম্পিটিশনটা ছিল, যেখানে ওইটা খেয়ে সবাই বেশ প্রশংসাই করেছিল আইটেমটা আমার, সেই আইটেমটা আমি বিকেলবেলা বানাতে চলেছি এবং তোমাদের সাথে সেই রেসিপিটা কিন্তু আমি শেয়ার করবো। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে, যে রেসিপিটা আমি বাগবাজারে যে প্রোগ্রামটা ছিল, যে কম্পিটিশন ছিল রান্নার, সেখানে যে গেছিলাম এই রান্নাটা আমি করেছিলাম, কিন্তু ওখানে তো ভিডিওটা সেইভাবে শুট করা হয়নি, সেইভাবে মানে শুট করা যায়নি রেসিপিটা, ওরা মানে ওদের বারণ ছিল। তো যাই হোক, এই রান্নাটা কিন্তু ওখানে আমার শেফ রিজু থেকে শুরু করে মানে বাদ বাকি যারা এই টেস্ট করেছে সবাই কিন্তু খুব প্রশংসা করেছিল। তো আমি চিন্তা করে দেখলাম যে রেসিপিটা তাহলে তোমাদের সাথে শেয়ার করা যাক বলে আজকে আমি এই রেসিপিটা চেষ্টা করছি আরেকবার।
সেকেন্ড টাইম করার চেষ্টা করছি। তাহলে তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করি, দেখে নাও এর জন্য কি কি মানে আমাদের উপকরণ লাগছে। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে, একবার বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবে। রেসিপিটা করতে আমাদের কি কি লাগছে সবার প্রথমে আমি জিনিসগুলো দেখিয়ে দিই। এখানে আমি ফোড়নের জন্য রেখেছি দেখো 1/2 চামচ মৌরি আর 1/2 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা বড় তেজপাতা, একটু গোটা গরম মশলা, এই যে। আর এখানে লাগছে একটা মশলা আমি বানাবো, তার জন্য দেখো গোটা রসুন, মানে রসুন কিছুটা নিয়ে নিয়েছি, ধরো ওই মাঝারি সাইজের একটা গোটা রসুন আছে। আচ্ছা 1 ইঞ্চি থেকে একটু বেশি ধরো আদা এরকম বড় বড় করে টুকরো করে রাফলি চপ করে রেখেছি। মিডিয়াম সাইজের পেঁয়াজ 2টো এরকম বড় বড় টুকরো করে কেটে রেখেছি। আর 2টো টমেটো আমি এরকম 4 টুকরো করে কেটে রেখে দিয়েছি। আচ্ছা ধনে পাতা লাগছে একটুখানি, আমার একটুখানি পাতিলেবু, অর্ধেকটা পাতিলেবু আছে এখানে নিয়েছি। আচ্ছা এখানে লাগছে আমার পনির, আমি এখানে 500 গ্রাম পনির নিয়েছি, এরম এরম টুকরো করে কেটে রেখেছি, বেশ একটু বড় বড় করে কেটে রেখেছি। আচ্ছা এখানে লাগছে আমার কিছুটা কাজু বাদাম, ধরুন এরকম গোটা গোটা কাজু বাদাম 7-8 পিস মতো লাগবে আমার। আচ্ছা লাগছে একটু ফ্রেশ ক্রিম, আর লাগবে এখানে মাশরুম, যেটাকে আমি এরকম 4 টুকরো করে কেটে রেখে দিয়েছি মাশরুম। পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ, তার আমি পাপড়িগুলো এরকম 4 টুকরো করে পাপড়িগুলো ছাড়িয়ে রেখেছি। আর ক্যাপসিকাম, একটা ক্যাপসিকামেও চিলি চিকেনে যেমন দেয়া হয় বড় বড় ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি। এই হলো আমার টোটাল উপকরণ। হ্যাঁ, আর এর মধ্যে বেসিক কিছু মশলা, যেটা মানে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, নুন, এই লাগবে। এখানে জিরে গুঁড়ো লাগবে না, ধনে গুঁড়োটাই লাগবে। তাহলে চলো রেসিপিটা স্টার্ট করি। সবার প্রথমে আমি কড়ায় অল্প একটু 2 চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি, কম পরিমাণেই দেব। গ্যাসটা আমি জ্বেলে দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে আগে দিয়ে দিলাম মৌরি আর জিরে, গোটা মৌরি আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু নাড়বো। একটু ভাজা হলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কা 2টো, গরম মশলা ফোড়ন, সাথে তেজপাতাটা আমি একটু 4 টুকরো করে ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হবে, মিষ্টি গন্ধ বেরোবে একটা ফোড়ন থেকে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এতে আমি দেব রসুনগুলো, আদা, এটাকে দিয়ে 1 মিনিট একটু ভাজবো। আদা রসুন আমার 1 মিনিট ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো, দিয়ে এগুলোকে একটু নাড়বো। এটাও পেঁয়াজটা দিয়ে আমাকে 1 মিনিট মতো ভাজতে হবে। পেঁয়াজটাও 1 মিনিট মতো নাড়াচাড়া করার পর আমি টমেটোগুলো দিয়ে দিলাম। আর এই কিছু কাজু বাদাম, এই কটা কাজু বাদাম এটাও আমি দিয়ে দিলাম। দিয়ে সব একসাথে ভাজা ভাজা করবো। তার আগে টমেটো দেওয়ার পরেই তোমরা সবাই জানো কি দিতে হয়, একটু নুন, সামান্য নুন দিয়ে দিলাম। 2-3 চিমটে মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে গ্যাসটা মিডিয়ামে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে টমেটোটা একটু গলে আসা অবধি অপেক্ষা করব। আমার ভাজাটা হয়ে গেছে, পেঁয়াজ টমেটোর যে এটা ভাজাটা, দেখো ঠিক এরকম হবে, টমেটোটা গলে গেছে। এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে এটাকে একটা জায়গায় তুলে নেবো। এটাকে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করতে হবে। তাহলে আমি এর মধ্যে তুলে নিই।
তুলে নিয়ে এটাকে একটুখানি ঠান্ডা করতে দিই আগে। এই মশলা, ভাজা মশলাটা পুরো তুলে নিলাম, নিয়ে এটাকে একটু ঠান্ডা করতে দেব। আচ্ছা, সেই টাইমে কড়াই আমি আবার সাদা তেল দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আগে মাশরুম গুলো দিয়ে দেবো। মাশরুম গুলো যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেব। এটা ভাজা ভাজা হোক। মাশরুমটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম দুটোই দিয়ে দেব। এগুলো দিয়েও কিছুক্ষণ মিনিট খানেক ভেজে নেব। হালকা এগুলো একটুখানি মজে আসবে তখন এটা তুলে নেব। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। এটা এবার ভাজা হয়ে যাক। আমার ক্যাপসিকাম, পেঁয়াজ আর মাশরুম ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে রেখে দেব। দিয়ে কড়াইয়ে একটু আবার সাদা তেল দেব। দিয়ে কিন্তু আমাকে পনিরগুলো হালকা সটে করে তুলে নিতে হবে। এবার তোমরা যদি চাও তাহলে কিন্তু পনিরগুলো কাঁচাও ইউজ করতে পারো, কিন্তু ওই আমার ঘরে কাঁচা পনির খায় না, সেই জন্য আমাকে হালকা সটে করে নিতে হবে। এটা তুলে নিলাম। নিয়ে আমি এবার কড়াই আবার একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি। একটু তেলটা গরম হোক, নাহলে পনিরটা কড়ার গায়ে আটকে যাবে। দিয়ে এবার পনিরগুলোকে আমাকে ভেজে নিতে হবে। এই যে মশলাটা আমি ঠান্ডা করে এই পেস্ট তৈরি করে নিয়েছি, আর এখানে যা যা সামগ্রীগুলো পনির টনির সব ভেজে নিয়েছি। এইবার কড়ায় যেটুকু তেল ছিল ভাজার পর তার মধ্যে অল্প একটু ঘি মিশিয়েছি। মিশিয়ে আমি এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলাটা যেন তেলে দেওয়ার পর পুড়ে না যায় সেই জন্য আমি কি করব, আগে একটুখানি জল দিয়ে দেবো। কড়াটা আমার ঠান্ডা হয়ে গেছে। সামান্য 2-3 চামচ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি তার মধ্যে গুঁড়ো মশলাটা অ্যাড করব। আমি দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলাম ওই 1 চা চামচ মতো। আর দিলাম হলুদ গুঁড়োর পর 1 চা চামচ মতো ধনে গুঁড়ো আর 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে গোটা লঙ্কা আমি ফোড়নে দিয়ে বেটে নিয়েছি, তো সেই জন্য এখানে আর ঝাল লঙ্কাটা আমি ব্যবহার করলাম না, কিন্তু রংটা যেন সুন্দর আসে তার জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করেছি। এবার এই মশলাটা সুন্দর করে তেল ছাড়া অবধি আমি কষিয়ে নেব ভালো করে। এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি যে মশলাটা বেটে তৈরি করলাম সেইটা দেব। মশলাটা দেখো এরকম দানা দানা হয়ে গেছে আর পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কি করব, এর মধ্যে এই বাটা মশলাটা দিয়ে দেব পুরোটা। দিয়ে দিলাম। এবার এর মধ্যে যে মশলাটা লেগে রয়েছে এটা কিন্তু ফেলবো না, এটা আমি জল দিয়ে ধুয়ে একটু পরে দিয়ে দেবো। এটা নষ্ট করার তো কোনো মানে হয় না, তাই না? এর মধ্যে যখন জল দিতে হবে সেই অল্প একটু জল আমি যতটা সম্ভব পারলাম কাঁচি এর মধ্যে দিয়ে দিলাম, আর অল্প একটু পরিমাণে জল ওর মধ্যে দিয়ে আমি দিয়ে দেবো। এবার এই মশলাটাকে খুব ভালো করে আমি কষাবো একসাথে। যখন আমি কষাচ্ছি মশলাটা এর মধ্যে কি দেবো বলো তো? ঠিক ধরেছ, কসুরি মেথি। একটু কসুরি মেথি নেব, নিয়ে একটু হাতে ক্রাশ করে দিয়ে দেবো। এই ধরো বেশি না, পরিমাণ বুঝে দেবে, ফ্লেভারটা যার যেরকম স্ট্রং কতটা পছন্দ করো সেই অনুযায়ী দেবে। আমি এই কি বলবো, চা চামচের 1 চামচ 1.5 চামচ মতো দিলাম। দিয়ে এবার এটা ভালো করে আমি কষাবো, খুব সুন্দর করে তেল ছাড়া অবধি এটাকে কষিয়ে নেব। এটা খুব কেয়ারফুলি কষাতে হবে যেন কড়ার তলায় লেগে না যায়। আমি তো খুব অল্প পরিমাণে ঘি দিয়েছি, তোমরা যদি মনে করো একটু বেশি পরিমাণে ঘি দিতে পারো। আমার ওই জন্য বেশিক্ষণ মানে ভালোভাবে নাড়তে হচ্ছে, কারণ তেলটা বা ঘিটা একদমই কম আছে। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। ঘরে তৈরি গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ। আর একটু দেব চিনি,
চিনি তোমরা দিতে পারো, আমি চিনি দেবো না, আমি দেবো এই যে গুড় পাউডার। নিরামিষ জিনিস একটুখানি এরকম আইটেম একটুখানি মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তোমাদের যেরকম স্বাদ তোমরা পছন্দ করবে, গুড়টার মিষ্টি তো কম হয়, তাই এই টিস্পুনের 1.5 স্পুন মতো গুড় দিলাম। এবার এটা করতে থাকছি। তোমরা চাইলে চিনি ব্যবহার করতে পারো, চিনি দিলেও এর থেকে একটু কম পরিমাণে দেবে, কারণ গুড়ের মিষ্টিটা একটু কম হয়, চিনির মিষ্টিটা একটু বেশি হয়, স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেবে। আচ্ছা, এই পর্যায়ে আমি এর মধ্যে নুনটাও দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী নুন। আমি মশলাটা যখন কষাচ্ছিলাম তখন 2 চিমটি মতো নুন দিয়েছি, সেটা মাথায় রেখেই, মানে যখন টমেটো পেঁয়াজটা দিয়েছিলাম অল্প একটু 2 চিমটি মতো নুন দিয়েছিলাম, সেটা মাথায় রেখেই আমাকে এখানে নুনটা দিতে হবে। কম হলে অসুবিধা নেই, পরে অ্যাডজাস্ট করা যায়, কিন্তু যদি বেশি হয়ে যায় তাহলে খুব মুশকিলের ব্যাপার, সেই জন্য বুঝে নুনটা দেবে। এবার কষাতে থাকবো, বেশিক্ষণও কষাতে হবে না, মিনিট 5-7 মতো কষাবো, কেননা এই মশলাগুলো যেহেতু অলরেডি রান্না করা, তো খুব বেশি পরিমাণে কষাবার প্রয়োজন নেই। এটা কষানো হোক, তারপর দেখাচ্ছি তোমাদের। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জলটা দেবে, গ্রেভিটা যে যেরকম পছন্দ করবে দেবে। এটা কিন্তু মানে কি বলবো, গামাখাই হবে, ঝোল থাকবে না, একেবারে ড্রাইও হবে না। লুচি, রুটি, পরোটা সবের সাথে ভালো লাগবে। ওইগুলোর সাথে খেতে যতটা গ্রেভি তোমাদের প্রয়োজন ততটা জল তোমরা এখানে অ্যাড করবে। আচ্ছা, এবার আমি এখানে ভাজা সবজিগুলো সব দিয়ে দেব। ভাজা সবজিগুলো সব দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে 2-3 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে একটু রান্না করব। আমার কিন্তু রান্নাটা মোটামুটি শেষের দিকে। আমার রান্নাটা কিন্তু একদমই রেডি। এবার আমি এর উপরে দেবো একটু ফ্রেশ ক্রিম। এই 2 চা চামচ মতো ফ্রেশ ক্রিম দিলাম, আর দেবো একটুখানি ধনেপাতা। একদম ফ্রেশ ধনেপাতা, একদম কুচি আমি ওপর থেকে একটু দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার এটাকে হালকা হাতে মিক্স করে নেব। যেহেতু পনিরগুলো আছে, এটা খুব হালকা হাতে মিক্স করতে হবে, নাহলে পনিরগুলো কিন্তু ঘেটে যাবে। আমরা তো খুব বেশি কড়া করে পনিরগুলো ভাজিনি, সেই জন্য ঘেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য খুব হালকা হাতে এগুলো আমরা নেড়ে নিলাম, মিশিয়ে নিলাম। এবার এটা সার্ভ করে দিন, একদম রেডি। এটার নাম কি দেওয়া যায় বলো তো? আমার পনির একদম রেডি সার্ভ করার জন্য। তোমাদের ভালো করে ক্লোজে দেখাই, দেখো এই হলো আমার পনিরের আইটেম। আচ্ছা, এর ওপরে নামাবার আগে একটুখানি কয়েক ফোঁটা পাতিলেবুর রস তোমরা দিয়ে দেবে। পুরো অর্ধেকটাও লাগবে না পাতিলেবু, ব্যাস দেখো পুরো অর্ধেকটা দিইনি কিন্তু। দিয়ে এই হলো আমার ফাইনাল পনিরের লুক। কেমন হয়েছে তোমরা বলবে। আর এটার নামটা কি দেওয়া যায় সেটাও প্লিজ বলো। আমি এর একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে মাশরুম পনিরের মেল বন্ধন। কেমন হয়েছে নামটা আমাকে জানিও প্লিজ। আজকের এই রেসিপিটা তাহলে তোমাদের কেমন লাগলো আমাকে বলো। আর আজকের মতো আমার ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। রান্নাবান্না আমার হয়ে গেছে, এবার একটু বসে বসে আড্ডা মারবো, টিভি দেখবো। আর চলো তাহলে, আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর কিছু বলার থাকলে বা আমার রেসিপিটা কেমন লাগলো, আমার ভিডিওগুলো কেমন লাগছে, সেটা প্লিজ একটা ছোট্ট কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও। আমাকে মানে তোমাদের একটা ছোট কমেন্টস আমাকে কিন্তু অনেকটা মোটিভেট করে আগের ভিডিওগুলো বানাতে। তাহলে চলো আজকের মতো টাটা।